ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। श्री श्री ठाकुर, श्री श्री मा एवं स्वामीजी महाराज के भूलुंठित प्रणाम जानाई। प्राणाराम बांगला यूट्यूब चैनेले सम्प्रचारित सत्कथाय प्रतिदिनेर मनन এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং ডাক্তার মহেন্দ্রলাল সরকার সেই নিয়ে স্মরণ মনন করব। এবং আপনাদের শুরুতেই জানিয়ে রাখা যে আগামী ৩রা জুন রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়াতে সন্ধ্যায় থাকবে একটি বিশেষ আলোচনা, গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি। আপনারা সেই আলোচনা শুনতে পারেন। এবং আগামী ৬ই জুন রামকৃষ্ণ মিশন এন্টালি সারদা মঠের অন্যতম শাখা কেন্দ্র, যেটি অদ্বৈত আশ্রমের ঠিক নিকটবর্তী এবং এন্টালি দেবেন্দ্রনাথ মজুমদারের শ্রী রামকৃষ্ণ অর্চনালয়ের খুব সন্নিকটে, সেখানে স্বামী বিজ্ঞানানন্দজি স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। আপনারা এই 2 দিনই আসতে পারেন এবং সম্পূর্ণ অবাধ প্রবেশ, কোনো বিশেষ প্রবেশপত্র নেই। দুটি ক্ষেত্রেই অনুষ্ঠানের শুরু সন্ধে 6:30 নাগাদ। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কথা আমরা রামকৃষ্ণ কথামৃততে পাই, যিনি এক বিচিত্র বর্ণাঢ্য চরিত্র। ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন এবং কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন। একসময় কলকাতার শেরিফ এবং বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্যও ছিলেন। মেডিকেল কলেজ থেকে আইএমএস, তখন তো এমবিবিএস ছিল না, আইএমএস বলা হতো, সেই আইএমএস এবং এমডি উপাধি পান। পরে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসায়ও যশস্বী হয়েছিলেন। এই ডাক্তার মহেন্দ্রলাল সরকার কিন্তু ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে থেকে তার কাছের মানুষে পরিণত হয়েছিলেন। ঠাকুরের পরম ভক্ত মথুরবাবুর সঙ্গে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের যোগাযোগ ছিল। মথুরবাবুর জীবদ্দশায় মহেন্দ্রলাল সরকার ঠাকুরের চিকিৎসাও করেছিলেন। সেই সূত্রে ঠাকুর তার শাখারিটোলার বাড়িতেও গিয়েছেন, কিন্তু তার সঙ্গে তার হৃদ্রতা জমেছিল একেবারে শেষ দিকে। ঠাকুরকে চিকিৎসার জন্য শ্যামপুকুরে আনা হলে ভক্তেরা ডাক্তার সরকারের সঙ্গে যোগাযোগ করেন। চিকিৎসা উপলক্ষেই ডাক্তার সরকার শ্যামপুকুর এবং কাশীপুরে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছেন। রোগী দেখার আগে এবং পরে চলেছে অবিশ্রান্ত কথাবার্তা, গান, গল্প, মজা। ঠাকুরের আধ্যাত্মিকতা এবং মধুর চরিত্রে মুগ্ধ হয়ে মহেন্দ্রলাল তাঁকে এবং ভক্তদের আত্মীয় জ্ঞান করতেন। কথামৃত গ্রন্থে সেই অনাবিল সম্পর্কের চমৎকার নিদর্শন পাওয়া যায়। এবং পরবর্তীকালে মাস্টারমশাই নিজেই বলেছেন যে ঘটনা পরপর মনে পড়তো রাত্রে, গানের প্রথম পদও মনে রাখার চেষ্টা করতাম। এবং ভক্তেরা ঠাকুরের চিকিৎসার ব্যয়ভার বহন করছেন শুনে ডাক্তার মহেন্দ্রলাল সরকার কোনোদিন পারিশ্রমিক আর নেননি, অথচ ঘণ্টার পর ঘণ্টা তিনি ঠাকুরের কাছে বসে থেকেছেন, গান শুনেছেন এবং তর্ক বিতর্ক করেছেন। ডাক্তার সরকার মজে গিয়েছিলেন। পরবর্তীকালে কথামৃতে আছে, শ্রীম ডাক্তার সরকারকে একবার আনতে গেছেন। ডাক্তার নানান জায়গায় রোগী দেখেছেন, সব শেষে গেছেন শ্যামপুকুরে, কারণ এখানেই তার বেশি সময় লাগত। একবার গিরিশচন্দ্র ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে প্রশ্ন করেছেন যে এতক্ষণ তিনি ঠাকুরের কাছে আছেন, অন্য রোগী দেখবেন না? তাতে কৃত্রিম বিরক্তিতে ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলেছিলেন, আর ডাক্তার আর রোগী, যে পরমহংস হয়েছে আমার সব গেল। এবং একটু পরেই কথামৃতে পাওয়া যাচ্ছে তিনি ভক্তদের বলছেন, দেখো আমি তোমাদেরই রইলুম, ব্যারামের জন্য যদি মনে করো তাহলে নয়, তবে আপনার লোক বলে যদি মনে করো তাহলে আমি তোমাদের। একবার নিজের ভাবাবস্থার প্রসঙ্গে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন যে ডাক্তার মহেন্দ্রলাল সরকার এটাকে ঢং মনে করেন কিনা। উত্তরে তিনি বলেছিলেন, মহাশয় যদি ঢং মনে করি তাহলে কি এত আসি? কত রোগীর বাড়ি যেতে পারি না, এখানে এসে 6-7 ঘন্টা ধরে থাকি। অর্থাৎ তিনি ঠাকুরের এই ভাবাবস্থাকে ঢং মনে করছেন না। বিজ্ঞানের যুগে
দাঁড়িয়েও, অর্থাৎ সেই যুগে তিনি তো যশস্বী বিজ্ঞানী, যিনি ইন্ডিয়ান কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করছেন, যে ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন নামে একটা পত্রিকা প্রকাশ করছেন, কলকাতার শেরিফ, তার এই ব্যক্তি পরিচয় থেকে বোঝা যায়। কিন্তু তিনি আসলে ঠাকুরের প্রেমে আকর্ষণে পড়ে গিয়েছিলেন এবং ঠাকুরের জন্য তার মধ্যে জন্মেছিল এক অদ্ভুত মমতা। একদিন তিনি বলছেন, কাল রাত 3টের সময় আমি তোমার জন্যে বড় ভেবেছিলুম। বৃষ্টি হলো, ভাবলুম দৌড় টোর খুলে রেখেছে না কি করছে কে জানে। ঠাকুরের প্রতি এই অদম্য আকর্ষণ তিনি অনুভব করেছেন। কোনো দিন দিনে 3 বার গেছেন। চিকিৎসার ফাঁকে ফাঁকে তিনি সন্ধান করেছেন। চিকিৎসা বিজ্ঞানী হিসাবে যুক্তিবাদী, ঠাকুরের ব্যাপারে কোনো ভক্তিতে গদগদ হতে পারেননি, মেনে নেননি সব কথা, তার্কিক দুর্মুখ ছিলেন, কিন্তু তবুও যুক্তির সঙ্গে সঙ্গে তার মধ্যে ভক্তির সন্ধান মিলেছে। রোমা রোলা লিখেছিলেন, ডক্টর সরকার ওয়াজ এ র্যাশনালিস্ট who did not share the religious views of Ramakrishna and told him so frankly. But the more he came to know his patient, the deeper did his respect for him become, until he treated him for nothing. এবং ঠাকুরের চরিত্র বৈশিষ্ট্যে তিনি আকৃষ্ট হয়েছিলেন। ঠাকুরের পবিত্রতা, পরিহাসপ্রিয়তা তাকে মুগ্ধ করেছিল এবং ঠাকুরের শরীরে তিনি দেখেছিলেন অপার্থিব লক্ষণ। ঠাকুর ডাক্তারের ব্যঙ্গ বিদ্রুপে তাই বিরক্ত হননি, বরং চেয়েছেন তাঁর পরম কল্যাণ। একবার ঠাকুর রামপ্রসাদ ও কমলাকান্তের গানের বই আনিয়ে শ্রীম এবং অন্যান্য ভক্তদের বলেছেন, এই গান সব ডাক্তারের ভিতর ঢুকিয়ে দেবে। তিনি মাঝে মাঝে ডাক্তারকে ধর্মীয় গল্প শুনিয়েছেন। একবার বলছেন ঠাকুর, কাল যে ভাবাবস্থা হয়েছিল তাতে তোমাকে দেখলাম জ্ঞানের আকর, কিন্তু মগজ একেবারে শুষ্ক, আনন্দ রস পায় নাই। একটু পরেই আবার ভাবাবিষ্ট হয়ে বলছেন, মহেন্দ্রবাবু কি টাকা করছো, মান করছো, ওসব এখন ছেড়ে দিয়ে এক চিত্ত হয়ে ঈশ্বরেতে মন দাও। অর্থাৎ তাঁর এই কল্যাণাকাঙ্ক্ষাই ডাক্তারকে বেশি মুগ্ধ করেছিল। তাই শরৎ মহারাজ লিখেছিলেন, ঠাকুর একবার তাকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন বিনা পারিশ্রমিকে তাকে দেখতে যাওয়ার কারণে। ডাক্তার তখন বলেছিলেন, ওহে তুমি কি ভাবো কেবল তোমারই জন্য আমি এখানে এতটা সময় কাটাইয়া যাই? ইহাতে আমারও স্বার্থ রহিয়াছে। তোমার সহিত আলাপে আমি বিশেষ আনন্দ পাইয়া থাকি। অর্থাৎ দুই ভিন্ন পথের পথিক, কিন্তু দীর্ঘদিন কাছাকাছি বসে থাকার ফলে পরস্পরের সান্নিধ্য উপভোগ করেছেন। ডাক্তার করেছেন শারীরিক চিকিৎসা, আর ঠাকুর তাকে দিয়েছেন ঈশ্বরীয় আনন্দ। তাই চিকিৎসা করতে এসে চিকিৎসিত হওয়ার এমন নজির আর নেই। ঠাকুরকে সুস্থ করে তোলার জন্য ডাক্তার সরকারের বিন্দু মাত্র ত্রুটি ছিল না। শামপুকুর থেকে সরিয়ে তাকে খোলামেলায় জায়গায় রাখার পরামর্শ দিয়েছিলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। ফলে ঠাকুরকে কাশীপুরের উদ্যানবাটিতে রাখা হয়েছিল এবং ডাক্তার সরকার হয়তো তাকে সুস্থ করতে পারেননি, কারণ ক্যান্সার ছিল মারাত্মক ব্যাধি, কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন। এবং ঠাকুরের মহাপ্রয়াণের পর তাঁরই অর্থানুকূল্যে ঠাকুরের ফটোও তোলা হয়েছিল। বিজ্ঞানী বলেই তিনি সহজে ভক্তি মার্গে পা বাড়াতে পারেননি, যুক্তিতর্কও ছাড়তে পারেননি। ঠাকুরকে তিনি দেখেছেন চাইল্ড অফ নেচার হিসাবে। তাই তার সম্বন্ধে তিনি বলেছিলেন, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। তিনি অবতার তত্ত্ব মানতেন না। অন্যদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে তিনি ঠাকুরকে ঈশ্বর বলে মেনেও নেননি। একবার নিজে বলেইছিলেন, অবতার আবার কি, যে মানুষ হাগে মতে তার পদানত হব, তবে রিফ্লেকশন অফ গডস লাইট তা মানি। আবার অন্য একদিন তিনি শ্রীমর সঙ্গে একমত হয়ে স্বীকার করেছেন, ঈশ্বরের প্রকাশ মানুষেই বেশি, বিশেষ করে মহাপুরুষে। তবে ঠাকুর অন্যের প্রণাম নেন, এটা তার ভালো লাগতো না। তিনি বলেছেন, তুমি লোককে পায়ের ধুলো নিতে দাও কেন? লোকে পায়ে হাত দিয়ে নমস্কার করে, এতে আমার কষ্ট হয়। মনে করি এমন ভালো লোকটাকে খারাপ করে দিচ্ছে। এবং ঠাকুরের ভক্তিমার্গও তিনি গ্রহণ করেননি। মাস্টারমশাই তাই তাকে মনে করিয়ে দিয়েছিলেন, ভক্তি মেয়ে মানুষ অন্তঃপুর পর্যন্ত যেতে পারে। ডাক্তার বলেছিলেন সঙ্গে সঙ্গে, হ্যাঁ ওটি বেশ কথা, কিন্তু তা বলে জ্ঞান তো আর ছেড়ে দেওয়া যায় না। চড়ুই পাখিদের
তিনি ময়দার গুলি ছুঁড়ে দিয়েছেন। তারা পালিয়ে যেতেই তিনি বলেছেন, আগে জ্ঞান চাই, পরে ভক্তি। এবং একবার তিনি বলেছেন, তোমার গলার অসুখটি কেবল দেখে যাব, অন্য কথায় কাজ নেই, তর্ক করলে হয়তো সব ঠিকঠাক বলবো। ঠাকুর তাকে বলেছিলেন, ঈশ্বরের দর্শন হলে সব সংশয় চলে যায়। ডাক্তার বলছেন, সব সন্দেহ যাই কই, অর্থাৎ তিনি সব সংশয়ের ওপারে যেতে রাজি নন। তখন ঠাকুর বলেছেন, আমার কাছে এই পর্যন্ত শুনে যাও, তারপর বেশি কিছু শুনতে যাও, তার কাছে একলা একলা বলবে। ছেলে ভিখারিকে এক কোণকে চাল দিতে পারে, রেল ভাড়া যদি দিতে হয় তো কর্তাকে জানাতে হয়। ঠাকুর তাকে বলেও ছিলেন, অহংকার না গেলে জ্ঞান হয় না, উঁচু ঢিপিতে জল জমে না, খাল জমিতে জল হুড়হুড় করে আসে। ডাক্তার সঙ্গে সঙ্গে বলেছিলেন, খাল জমিতে যে জল আসে তার ভালোও থাকে, আবার নোংরাও থাকে। অর্থাৎ তার সাথে এরকম চলতো কথাবার্তা। অজস্র উদাহরণ দিয়ে দেখা যায় যে তিনি ক্রমাগত তর্ক করে গেছেন। তর্ক করতে তিনি ভালোবাসতেন। একবার গিরিশচন্দ্রের যুক্তিতে হার মেনে তিনি তার পদধূলি নিয়ে বলেছেন, তোমার কাছে হেরে গেলুম, দাও পায়ের ধুলো দাও। তারপর নরেন্দ্রনাথকে বলছেন, আর কিছু নয় হে, হিজ ইন্টেলেকচুয়াল পাওয়ার মানতে হবে। ঠাকুর তাকে মাঝে মাঝে তিরস্কার করেছেন, আবার খোঁচাও দিয়েছেন। একবার বলেছিলেন, তোমার কথা কি শুনবো, তুমি লোভী, কামী, অহংকারী। আবার অন্য একবার বলেছেন, লজ্জা ত্যাগ করো, ঈশ্বরের নাম করবে, তাতে আবার লজ্জা কি? লজ্জা ঘৃণা বয় দিন থাকতে নয়। অবতার সম্পর্কে ডাক্তারের অবিশ্বাস সম্পর্কে ঠাকুর বলেছিলেন যে একজন একটা বাড়ি ভেঙে পড়তে দেখে গেল। সেই কথা অন্য একজনকে বলতেই সে বলল, খবরের কাগজ উল্টে পাল্টে বলল, বাড়ি ভাঙার কথা তো কিছু লেখেনি, সুতরাং সেটি মিথ্যে। ডাক্তার নাস্তিক ছিলেন না, কিন্তু তার আপাত রুক্ষতার মধ্যে ছিল সহৃদয়তা। ঈশ্বরকে তিনি মানতেন, কিন্তু তার ভাবের প্রকাশ ছিল না। তাই একবার বলেছিলেন যে নিজের ভাব চাপতে হয়, প্রকাশ করা ভালো নয়। আমার ভাব কেউ বুঝল না। মাই বেস্ট ফ্রেন্ড আমায় কঠোর নির্দয় মনে করে। আমার ছেলে, আমার স্ত্রী পর্যন্ত আমায় মনে করে হার্টেড। কেননা আমার দোষ এই যে আমি ভাব কারুর কাছে প্রকাশ করি না। আই সেড টিয়ার্স ইন সলিটিউড। এবং একদিন ঈশ্বরীয় কথায় ভক্তদের অনেকে ভাবাবিষ্ট হয়েছিলেন। সকলে প্রকৃতিস্থ হলে ডাক্তার আনন্দ করেছেন এবং তার এই মজাদার চরিত্রের সঙ্গে পরিবেশটাকেও মাঝে মধ্যে জমজমাট করে দিতেন ঠাকুর উপদেশ দিয়েছিলেন তাকে যে সংসারে নষ্ট মেয়ের মতন থাকার জন্য, মন উপপতির দিকে, কিন্তু সে সংসারের সব কাজ করে। ডাক্তারকে তিনি বলেছেন, বুঝেছ? সহস্যা ডাক্তার বলেছেন, ও ভাব যদি না থাকে বুঝবো কেমন করে? ঠাকুরের সঙ্গে সঙ্গে জবাব, কিছু বোঝো বই কি। আসলে বাকপটুতা এবং রসবোধের ফলে দুজনের কথোপকথনও মজার হয়ে উঠত। ঠাকুর যখন মজা করে বলতেন যে ভক্তি মেয়ে মানুষ, তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে, জ্ঞান বারবারই পর্যন্ত যায়। ডাক্তার সঙ্গে সঙ্গে মন্তব্য করেন, কিন্তু অন্তঃপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া যায় না। ঠাকুর তাকে গল্প দিয়েও বুঝিয়েছিলেন। ঠাকুর একদিন তাকে বলছেন, যে গরু বেঁচে খায় সে ছিড়িক ছিড়িক দুধ দেয়, আর যে শাক পাতা খোসা সব খায় সে হুড়হুড় করে দুধ খায়। ডাক্তারের পালা। ডাক্তার সঙ্গে সঙ্গে বলছেন, সব খাওয়া ভালো নয়, তাছাড়া কিসে কি হয় বলা যায় না। পাকপাড়ার বাবুদের বাড়িতে 7 মাসের মেয়ের অসুখ করেছিল, ঘুংড়ি কাশি। আমি দেখতে গিয়েছিলাম, কিছুতেই অসুখের কারণ ঠিক করতে পারিনি। শেষে জানলুম গাধা ভিজেছিল। যে গাধা ভিজেছিল সেই গাধার দুধ মেয়েটা খেত। সকলে হাসছেন। সঙ্গে সঙ্গে ঠাকুর বলেন, সে কি গো, তেঁতুলতলায় আমার গাড়ি গিয়েছিল, তাই আমার অম্বল হয়েছে? আর সবাই এক প্রস্থ হাসলেন। এইভাবেই ডাক্তারের সঙ্গে তার অদ্ভুত মেলবন্ধন হয়েছিল। রেনেসা পর্ব যেহেতু যুক্তির পর্ব, জ্ঞানের পর্ব, তাই তিনি ভাব বিশ্বাসকে ত্যাগ করতে পারেননি। কিন্তু শ্রীরামকৃষ্ণ তার কাছে একাধারে বিজ্ঞান এবং ধর্মের সমন্বয়। সেই ভালোবাসার টানে তিনি শ্যামপুকুর এবং কাশীপুরে যেতেন। ঠাকুর একদিন বলেছিলেন, দেখো তোমার এখানের ওপর টান আছে, তুমি আমাকে বলেছ তোমায় ভালোবাসি। চিকিৎসা বিজ্ঞানী, যিনি যুক্তি ছাড়া মানতেন না, তিনি নানান দ্বিধাদ্বন্দ্ব নিয়েও ঠাকুরের কাছে এসেছেন। রাত্রে তার ঘুম হচ্ছে না ঠাকুরের জন্য ব্যাকুলতা।
আসলে তার কাম্য ছিল আনন্দ সান্নিধ্য। শ্রীমকে তিনি একদিন বলেছিলেন, তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে, রোজ রোজ 2-3 দিন কলে যাওয়াই হচ্ছে না। কিন্তু এই আর্থিক ক্ষতির বিনিময়ে তিনি তিনি পেয়েছিলেন পারমার্থিক ধ্যান। তিনি নিজেও বুঝেছিলেন বলে আনন্দে সেই তুচ্ছ ক্ষতিকে মেনে নিয়েছিলেন। ঠাকুর একদিন তাকে বলেছিলেন, তুমি গম্ভীর আত্মা। ডাক্তার ভণ্ডামিকে ঘৃণা করতেন। রুগ্ন তীক্ষ্ণ প্রকৃতির মধ্যেই তিনি গোপন রেখেছিলেন তার ঐশী সত্তাকে। আর সঙ্গে সঙ্গে সেই ঈশ্বর পুরুষকে সুস্থ করার জন্য তিনি উজাড় করে দিয়েছিলেন সব তার বিদ্যা। তিনি বুঝেছিলেন ঠাকুরের মহত্বের উৎস কোথায়। একদিন ঠাকুর বলেছিলেন, ওগো আমি শুনেছি কত। ডাক্তার সঙ্গে সঙ্গে মন্তব্য করে বলেছিলেন, তুমি শুধু শোনো নাই। অর্থাৎ তিনি চিনেছিলেন ঠাকুরের দেবত্বের স্বরূপ ও তার উৎসকে, মাথা নত করেছিলেন সেই পরম শক্তির কাছে। সেই জন্য তিনি ওই ঠাকুরের কাছে মজেছিলেন, রসেছিলেন। এই রসবোধটাই ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে পরম ভক্তে রূপান্তর করে দিয়েছিল। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।